আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আজ আমরা শিখবো জীবনী শক্তি, অর্থাৎ এসএসসি ফোর্থ চ্যাপ্টার। ইনশাল্লাহ এই চ্যাপ্টারে মোটামুটি অনেক কিছু কভার করে দেব। দেখেন, অনেক সুন্দর নবম ও দশম শ্রেণীর অনেক সুন্দর ক নম্বরে কোন প্রশ্ন আসে, ক গ নম্বরে কোন প্রশ্ন, খ নম্বরে কোন প্রশ্ন, ঘ নম্বরে প্রশ্ন, কি এই পিডিএফ এ সব আছে। সালেক সংশ্লেষণ কাকে বলে, বলতে কি বোঝায়, দেখেন সব আছে। আত্মিক শক্তি কাকে বলে বা বলতে কি বোঝো, সালোক সংশ্লেষণ আলোক নির্ভর পর্যায়ের ব্যাখ্যা দাও। অর্থাৎ এই পিডিএফ পড়লে আপনার আর গাইড পড়া লাগবে না। ক্যালভিন চক্র বা চিত্র উদ্ভিদ বলতে কি বোঝায় সব আছে। সি থ্রি সি উদ্ভিদের, সি থ্রি এবং সি ফোর উদ্ভিদের মধ্যে পার্থক্য। তাহলে এই পিডিএফটা যদি আপনি পড়তে পারেন বুঝে বুঝে, তাহলে ইনশাল্লাহ আর কিছু লাগবে না। বাহ্যিক প্রভাব সমূহ সুন্দর করে, মানে ঘ নম্বরে কিভাবে সাজায় লিখতে হবে একদম, এই দেখেন সালোক সংশ্লেষণের বাহ্যিক ভূমিকা আলোচনা করো, একদম সুন্দর করে এই পিডিএফ এ দিয়ে আছে। তাহলে এই পিডিএফটা সুন্দরভাবে যদি আমরা শেষ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের আর কোনো কিছু করার দরকার নাই। দেখছেন, দেখেন সব আছে। শোষণের গুরুত্ব বর্ণনা করো। উদ্ভিদের বিকাশীয় শোষণ, এই যে শক্তি উৎপাদন, কার্বন ডাই অক্সাইডের ব্যবহার, কোষ বিভাজন ও দৈহিক বৃদ্ধি, তাপমাত্রা রক্ষা, সব আছে এখানে। দেখছেন, এই পিডিএফটা পড়তে পারলে ইনশাল্লাহ আপনাদের সব হয়ে যাবে আমি আশা করি। তাহলে আমরা শুরু করি। জীবনী শক্তি, হ্যাঁ, জীবনী শক্তি ইনশাল্লাহ আপনারা এটিপি, এডিপি এগুলোর নাম শুনছেন। আসলে এটিপিটা কোথা থেকে হয়? এটিপি মানে কি? এটিপি মানে কি? এডিনোসিন ট্রাই ফসফেট। এই যে এডিনোসিন ট্রাই ফসফেট হইতে গেলে তিনটা জিনিস লাগে। অর্থাৎ ডিএনএ আর এর নাম শুনছেন তো? ডিএনএ হলো দ্বিসূত্রক, আর এন হলো কি এক সূত্রক। ডিএনএ এরকম এরকম মালা আকারে এরকম দ্বিসূত্রক হয়। কয় সূত্রক হয়? দ্বিসূত্রক হয়। আর আর এন এ হয় কয় সূত্রক? এক সূত্রক। আর এই যে সিঙ্গেল একটা জিনিসটা বলে নিউক্লিওটাইড। আর নিউক্লিওটাইড তিনটে জিনিস নিয়ে গঠিত। একটা হলো 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার। 2 নম্বর হলো নাইট্রোজেন বেজ বা নাইট্রোজেন ক্ষার, যেটা মনে রাখবেন। আর 3 নম্বর হলো অজৈব ফসফেট বা ইনঅর্গানিক ফসফেট, পিআই। আই তিন অর্গানিক, পিটি ফসফেট। তাহলে তিনটে জিনিস থাকে। এক হলো 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, দুই হলো নাইট্রোজেন ক্ষার, 3 নম্বর হলো ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট। এখন এই তিনটা জিনিস যদি হয় তাহলে বোঝেন। অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার ধরেন, ভালো আঁকাইতে পারতেছে না, হ্যাঁ দেখেন, এই যে ধরেন এটার নাম 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার। এখানে নাইট্রোজেন বেস, এডিনিন যুক্ত হলো। নাইট্রোজেন বেস কি কি জানেন তো? এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এগুলো জানেন। জানেন এডিনিন যুক্ত হলো, তাহলে এর নাম কি হবে জানেন? এই যে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, এইটার নাম হলো 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, এর সাথে এডিনিন যুক্ত হলো, নাম হলো এডিনোসিন। ক নম্বরে পরীক্ষায় আসে যে এডিনোসিন কাকে বলে, তাহলে বলবেন 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগারের সাথে একটি নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস কি? নাইট্রোজেন বেস এডিনিন, একটু এডিনিন লিখে দিতে হবে। নাইট্রোজেন বেস এডিনিন বাংলায় লিখে দিন, হ্যাঁ। এডিনিন যুক্ত হলে এডিনোসিন বলে। যদি গুয়ানিন যুক্ত হলে তো গুয়ানোসিন, ঠিক আছে। এডিনিনই আসে। এডিনোসিন কাকে বলে পরীক্ষা আসে, তাহলে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগারের সাথে এডিনিন যুক্ত হলে তাকে এডিনোসিন বলে। ধরেন এই জায়গায় একটা ফসফেট যুক্ত হলো, তাহলে এর নাম কি হলো জানেন? এর নাম হলো এএমপি। এমপি বলে না যেন আবার, এএমপি, ঠিক আছে। এ এম পি। তাহলে এর এর মানে কি? এডিনোসিন, এই যে এডিনোসিন, যে 5 কার্বন রাইবোজ সুগার আর এডিনিন মিলে এর নাম হলো এডিনোসিন। এম মানে মনো, এম মানে কি? মনো, পিটি ফসফেট। মনো মানে এক, মনো মানে কি? এক, অর্থাৎ একটা ফসফেট। তাহলে এডিনোসিন মনোফসফেট। যদি একটা ফসফেট যুক্ত হয় তাহলে এর নাম কি হয় বলেন তো? দুটো। তাহলে এডিপি কি হয়? এডিপি, এডিনোসিন ডাইফসফেট, এডিনোসিন ডাইফসফেট। যদি আটটা ফসফেট যুক্ত হয় তাহলে কি হয় জানেন? এর নাম হয় এটিপি, তাহলে এডিনোসিন ট্রাইফসফেট। ক্লিয়ার? এই যে প্রথমে এডিনোসিনের সাথে একটা ফসফেট যুক্ত হয়ে এএমপি মানে এডিনোসিন মনোফসফেট, আটা ফসফেট যুক্ত হয়ে এডিপি, এডিনোসিন ডাইফসফেট, আটা ফসফেট যুক্ত হয়ে এটিপি, হ্যাঁ, এডিনোসিন ট্রাইফসফেট। এই যে ফসফেট যুক্ত হচ্ছে, এই ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন। তাহলে ফসফোরাইলেশন কাকে বলে? কোন যৌগের সাথে ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? ফসফোরাইলেশন বলা হয়। ক্লিয়ার?
আর যদি বলে পরীক্ষা আসে ফসফোরাইলেশন বলতে কি বোঝায়, তাহলে লিখবেন কোন যৌগের সাথে ফসফেট যুক্ত হকে ফসফোরাইলেশন বলে, এবং সূর্যের আলোর সাহায্যে এডিনোসিনের সাথে, এডিনোসিন মানে বোঝেন তো, এই যে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার আর এডিনিন, এটুকু একসাথে বলা হয় এডিনোসিন। এডিনোসিনের সাথে যদি ফসফেট একটা যুক্ত হয় তাহলে এএমপি, দুইটা ফসফেট যুক্ত হলে এডিপি, তিনটা ফসফেট যুক্ত হলে এটিপি, অর্থাৎ ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াকে ফসফোরাইলেশন বলে। ক্লিয়ার? দেখেন, এডিনোসিনের সাথে একটা পিআই মানে ইনঅর্গানিক ফসফেট মানে অজৈব ফসফেট যুক্ত হলে এএমপি, এই যে একটা ফসফেট যুক্ত হলে এমপি, দুইটা ফসফেট যুক্ত হলে এএমপির সাথে একটা ফসফেট যুক্ত হলে এডিপি, একটা ফসফেট যুক্ত হলে এটিপি। ইনশাআল্লাহ বুঝছেন। এখন ডিফসফোরাইলেশন কাকে বলে বা বলতে কি বোঝো? ডিফসফোরাইলেশনের উল্টো। ধরেন এটিপি আছে, কি আছে? এই যে এটিপি আছে না, এখান থেকে যদি একটা ফসফেট আমি বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে জানেন? এডিপি থাকবে। ধরেন এই যে এটিপি আছে না, তিনটা ফসফেট থেকে একটা ফসফেট বাদ দিয়ে দিলে কি হবে? কি হবে? এটিপি থেকে এটিপি থেকে যদি একটা ফসফেট বাদ দিয়ে দিই, অর্থাৎ ইনঅর্গানিক ফসফেট কি হয়, তাহলে থাকে কি? এটিপি। এই যে ফসফেট বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়া হলো ডিফসফোরাইলেশন, অর্থাৎ ফসফোরাইলেশনের উল্টো হলো কি? ডিফসফোরাইলেশন। ঠিক আছে? তাহলে ফসফেট গ্রুপ যুক্ত যৌগ হতে ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন করলে শক্তি তৈরি হয়, এই ধরনের বিক্রিয়াকে ডিফসফোরাইলেশন বলে। মানে এই দেখো, এটিপি থেকে একটা ফসফেট যদি বাদ দিয়ে দিই এটিপি হয়। দেখেন এটিপি থেকে মাইনাস এই ভেজে প্লাস হয়, তাই এই মাইনাস এই ভেজে প্লাস পিআই হয়েছে। ঠিক আছে? প্লাস শক্তি। এডিবি থেকে কি হবে? একটা ফসফেট কমাই দিলে এমপি হবে। এডিবি থেকে একটি ফসফেট বিচ্ছিন্ন হলে এডিবি শক্তি তৈরি হয়, এটি একটি ডিফসফোরিলেশন প্রক্রিয়া। তাহলে বুঝছেন? ক্লিয়ার? তারপরে জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কোয়েন বা এনার্জি কোয়েন কাকে বলে বা বলতে কি বোঝো? যদি বলা হয় এটিপি কে এনার্জি কোয়েন কি, তুমি তো জৈব মুদ্রা পড়ছো, এনার্জি কোয়েন জানো না? হ্যাঁ, এনার্জি কয়েন মানে কি? কোয়েন কি এর নতুন শব্দ? কি বায়োলজিক্যাল কোয়েন নতুন শব্দ? এরকম আসতে পারে, নাম বিভিন্ন নাম আসতে পারে, এই জন্য এগুলোর নামগুলো একটু জেনে নিতে হবে। কেন বলা হয়? এই যে পড়ে নিন, এটিপি শক্তি জমা রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে। দুটো কথা, এটিপি শক্তি করে কি করে? এটিপি পুনরায় এডিনোসিন ট্রাইফসফেট। এটিপি শক্তি জমা রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে, তাই এটিপি কে জৈব মুদ্রা বলা হয়। কত সুন্দর করে দেওয়া আছে, অন্য জায়গায় দেখেন গাইডে কত বড়, এইটুকু লিখলে তুই। তারপরে এই যে এডি ফসফোরিলেশনের এটা দিয়ে দেবেন, এটিপি থেকে একটা ফসফেট বাদ চলে গেলে এডিপি প্লাস শক্তি উৎপন্ন হয়। তাহলে কি প্রক্রিয়া? একটা ফসফেট কমে যাচ্ছে, তাহলে ফসফেট কমে যাওয়া বিচ্ছিন্ন হওয়া কি বলে? ডিফসফোরিলেশনে। দেখেন ডিফসফোরিলেশন প্রক্রিয়ায় এটিপি ভেঙে এডিপি প্লাস অজৈব ফসফেট মানে কি পিআই ইনঅর্গানিক ফসফেট প্লাস শক্তি উৎপন্ন হয়। এই তো বুঝছেন। এটিপি কে রিচার্জেবল ব্যাটারি বলা হয় কেন? পরে নেবেন। হ্যাঁ একদম, ফসফোরিলেশন প্রক্রিয়ায় এটিপি গঠনের সময় বিপুল পরিমাণ শক্তি জমা রাখে। এই দেখেন, যদি এই যে এটা হলো ফসফোরিলেশন, ফসফোরিলেশন প্রক্রিয়ায় দেখেন এডিপি থেকে একটা অজৈব ফসফেট যুক্ত হয়ে ডাইফসফেট থেকে একটা ফসফেট যুক্ত হলে ট্রাই মানে তিনটে ফসফেট হয়ে গেছে, প্রচুর পরিমাণে শক্তি জমা রাখে এই যে ফসফোরিলেশন প্রক্রিয়ায়। আর ডিফসফোরিলেশন প্রক্রিয়ায় দেখেন এটিপি থেকে একটা ফসফেট বিচ্ছিন্ন হয়ে এডিপি আছে প্লাস শক্তি আছে। ডিফসফোরিলেশন প্রক্রিয়ায় এটিপি ভেঙে যে শক্তি পাওয়া যায় তা জীবদের হাজারো রাসায়নিক বিক্রিয়ার শক্তি জাগায়, তাই এটিপি কে রিচার্জেবল ব্যাটারি বলা হয়। ক্লিয়ার? সালোক সংশ্লেষণ কাকে বলে বা বলতে কি বোঝো? দেখেন, ক ক তে আসতে পারে সালোক সংশ্লেষণ কাকে বলে, আর খ তে আসতে পারে সালোক সংশ্লেষণ বলতে কি বোঝায়। ইনশাল্লাহ আমার ক্লাস গুলো যদি নিয়মিত দেখেন, আহ আপনাদের বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স এই তিনটা ইনশাল্লাহ সমস্যা মানে আমি ধরে ধরে ইনশাল্লাহ আপনাদের বোঝাবো। এবং বায়োলজিতে দেখেন কতে কি রকম প্রশ্ন, খতে কি রকম প্রশ্ন আপনারা বোঝেন, কিন্তু কি রকম লিখতে হবে সেটা জানার নাই। এই পিডিএফ এ সম্পূর্ণ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেয়া আছে। দেখেন, সালোক সংশ্লেষণ কাকে বলে? সালোক সংশ্লেষণ এই এই বিক্রিয়াটা একটু মনে রাখবেন। যেখানে পানি আর কার্বন ডাই অক্সাইড কার সাহায্যে? আলো ও ক্লোরোফিলের সাহায্যে। তাহলে কি? সূর্যের আলো এবং পাতার ক্লোরোফিলের সাহায্যে পানি ও কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করে? গ্লুকোজ উৎপন্ন করে। এই প্রক্রিয়াকে হলো সালোক সংশ্লেষণ বলে। তাহলে লিখবেন, যে প্রক্রিয়ায় আলোর সাহায্যে, যে এই আলোর সাহায্যে এবং পাতার ক্লোরোফিলের সাহায্যে পানি এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে শর্করা বা গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করে, তাকে সালোক সংশ্লেষণ বলে। ক্লিয়ার? এগুলো সমতা করা আছে, এই যে 12 অণু পানি, 6 অণু কার্বন ডাই অক্সাইড, এটা মুখস্থ করে নিন। ঠিক আছে? তাহলে সমতা করা আছে, এগুলো ইনশাল্লাহ জানেন। আর বাই প্রোডাক্ট মানে কি? উপজাত হিসেবে পানি আর অক্সিজেন আছে। উপজাত হিসেবে মূল প্রোডাক্ট হলো গ্লুকোজ বা শর্করা, আর উপজাত হিসেবে কি? পানি এবং অক্সিজেন আছে। দেখেন, পানি ও অক্সিজেন সালোক সংশ্লেষণের উপজাত দ্রব্য বা বাই প্রোডাক্ট। এই বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। এই জারণ বিজারণ বিক্রিয়া কিভাবে বুঝবো জানেন? একটু আলোচনা করি। কোনো কিছুর সাথে যদি এইচ যুক্ত হয় সেটা বিজারিত হয়, এইচ যুক্ত হলে কি হবে? বিজারিত। আর
হাইড্রোজেন, এইচ মানে বুঝাচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন যুক্ত হলে বিজারিত। দেখেন এই যে কার্বন ডাইঅক্সাইড সি আছে, সি থেকে কি সি যুক্ত কি আছে গ্লুকোজ, তাহলে কার্বন ডাইঅক্সাইড থেকে হয় গ্লুকোজ। দেখেন এখানে কি কার্বন ডাইঅক্সাইড কোনো এইচ ছিল না, এই গ্লুকোজ এইচ আছে, তাহলে এইচ যুক্ত হয়েছে, তাহলে এইচ যুক্ত হলে কি হয় বিজারিত হয়। তাহলে কার্বন ডাইঅক্সাইড কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড কি হচ্ছে বিজারিত হচ্ছে। ঠিক আছে। এখন দেখেন এই যে পানি আছে না, পানি থেকে কি উৎপন্ন হয়, অক্সিজেন উৎপন্ন হয়। পানি থেকে কি উৎপন্ন হয়, অক্সিজেন। দেখেন পানিতে আর অক্সিজেনে কি নেই, পানিতে এইচ ছিল, অক্সিজেনে এইচ নেই, তাহলে এইচ বাদ যাচ্ছে। এইচ বাদ মানে কি জারিত হচ্ছে, এইচ বাদ মানে জারিত, আর এইচ যুক্ত মানে বিজারিত। ক্লিয়ার? এটুকু মনে রাখবেন। দেখেন কার্বন ডাইঅক্সাইড বিজারিত হচ্ছে আর পানি জারিত হয়। এই বিক্রিয়া এই জন্য কি জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে সালোক সংশ্লেষণ জ্বালন বিজারণ বিক্রিয়াকে ব্যাখ্যা করে এটাও দেখাতে পারবেন ইনশাল্লাহ। আমরা স্থলজ, ওই যে পরীক্ষা আছে, স্থলজ উদ্ভিদের উদ্ভিদের চেয়ে জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার বেশি কেন? অথবা প্রশ্ন আসতে পারে জলজ উদ্ভিদের চেয়ে স্থলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার কম কেন? দেখেন স্থলজ উদ্ভিদ মূলের মাধ্যমে মাটি থেকে পানি শোষণ করে। এবং পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র বুঝলেন, আমাদের এই যে হাতে দেখেন অনেক ছিদ্র, ঘামে ঘেমে গেলে কি ঘাম বেরোয় না, এই যে পশমের বিশেষ অসংখ্য ছিদ্র আছে, ঠিক তেমনি গাছের পাতায় কি অসংখ্য ছিদ্র আছে, এই ছিদ্রকে বলা হয় পত্ররন্ধ্র। এরা পত্ররন্ধ্রতে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর মূল দিয়ে পানি শোষণ করে। আর এটা হলো স্থলজ উদ্ভিদ। আর জলজ উদ্ভিদ কি করে, পানিতে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড। এখন আমরা বাড়িতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ জানি 0.03%, একটু দেখেন বাড়িতে কার্বন ডাই অক্সাইড কত জানি, 0.003%, আর পানিতে 0.3%। তার মানে পানিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি। তাহলে পানিতে যদি কার্বন ডাই অক্সাইড পরিমাণ বেশি হয়, দেখুন আমরা জানি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যত বেশি হয় সালোক সংশ্লেষণ তত বেশি হয়। তাই বায়ুর তুলনায় পানিতে কার্বন ডাই অক্সাইড বেশি থাকায় জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার বেশি। ক্লিয়ার? এই তো বুঝে গেছেন। এখন পরীক্ষা আসে আত্তীকরণ শক্তি কাকে বলে, বা আত্তীকরণ শক্তি বলতে কি বোঝায়। এই দেখেন কার্বন ডাইঅক্সাইড থেকে এই যে গ্লুকোজ তৈরি হচ্ছে না, এটা আলোক নিরপেক্ষ পর্যায়ে। কি নিরপেক্ষ পর্যায়ে, এই যে কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে, এটা হলো আলো নিরপেক্ষ পর্যায়ে। এই পর্যায়ে দেখেন কি হয়, আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে শর্করা তৈরিতে ব্যবহৃত শক্তিকে আত্তীকরণ শক্তি বলে। আলোক পর্যায়ে এটিপি ও এনএডিপি তৈরি হয়। তাহলে কি কি তৈরি হয় আলোক পর্যায়ে, এটিপি ও এনএডিপি, যা আলোক নিরপেক্ষ পর্যায়ে শর্করা তৈরিতে ব্যবহৃত হয়। তাই এটিপি ও এনএডিপিএস টু কে আত্তীকরণ শক্তি বলা হয়। তাহলে আত্তীকরণ শক্তি কাকে বলা হয়, এটিপি ও এনএডিপিএস টু কে আত্তীকরণ শক্তি বলা হয়। আর এটা কিসে, দেখে না, যা আলোক নিরপেক্ষ পর্যায়ে শর্করা তৈরিতে ব্যবহৃত হয়। এই দেখেন কার্বন ডাইঅক্সাইড থেকে C6H12O6 শর্করা তৈরি করতেছে, এই শর্করা তৈরি করতে এটিপি ও এনএডিপিএস টু লাগে। এই এটিপি এনএডিপিএস টু তৈরি হয়, এটিপি এনএডিপিএস টু কে কি আত্তীকরণ শক্তি বলা হয়। এবার দেখুন সালোক সংশ্লেষণ দুই প্রকার, একটা হলো আলোক নির্ভর পর্যায় আর একটা হলো আলোক নিরপেক্ষ পর্যায়। তাহলে কয়টা পর্যায়, দুইটা পর্যায়, একটা কি আলোক নির্ভর পর্যায় আর একটা কি আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নির্ভর পর্যায়ে দেখেন এটিপি ও এনএডিপি তৈরি করে, আর আলোক নিরপেক্ষ পর্যায়ে গ্লুকোজ বা শর্করা তৈরি করে। এই দেখেন এই প্রশ্ন কতবার আসবে আপনাদের, সালোক সংশ্লেষণ এর আলোক নির্ভর পর্যায়ের ব্যাখ্যা দাও, অথবা পরীক্ষায় যেভাবে আসতে পারে যাত্রী কোনো শক্তি তৈরি প্রক্রিয়া ব্যাখ্যা দাও। ঠিক আছে। দেখেন সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ের জন্য সূর্যের আলো কি আবশ্যক। সালোক সংশ্লেষণ আলোক নির্ভর মানে আলো প্রয়োজন, আলোক নির্ভর মানে কি আলো প্রয়োজন, আর আলোক নির্ভর পর্যায়ের জন্য সূর্যের আলো কি আবশ্যক। ঠিক আছে। অর্থাৎ সূর্যের আলো ছাড়া এই ধাপটি সংঘটিত হবে না। এই ধাপে কি কি তৈরি হবে, আত্তীকরণ শক্তি কি 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 ছিল, এই দেখেন আলোক নির্ভর পর্যায়ে কি কি এটিপি ও এনএডিপি তৈরি হয়। তাহলে এটিপি ও এনএডিপিএস টু, এই যে এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস লেখা যায় নিচে, তার ব্যাখ্যা দেওয়া হলো। তাহলে দেখেন এই জায়গায় এডিপির সাথে একটা অজৈব ফসফেট যুক্ত হচ্ছে, ইনঅর্গানিক ফসফেট, কার সাথে আলো ক্লোরোফিলের সাথে। তাহলে ফসফেট যুক্ত এটিপি তৈরি করতেছে, ডাইফসফেট ছিল হয়ে যাচ্ছে কি ট্রাইফসফেট, তিনটে ফসফেট হয়ে যাচ্ছে। এখন কথা হলো কোনো কিছুর সাথে যদি ফসফেট যুক্ত হয় সেটা হলো কি ফসফোরাইলেশন। এখন কাশ, তার সাথে কি আলো আছে, আলো থাকলে কি ফটো, তাহলে এর নাম কি হবে ফটো ফসফোরাইলেশন। ঠিক আছে, এর নাম কি হবে ফটো ফসফোরাইলেশন। তাহলে এটুকু তো ক্লিয়ার, এটিপির সাথে একটা অজৈব ফসফেট যুক্ত হয়ে আলো ক্লোরোফিলের সাথে এটিপি, এটা হলো ফটোফসফোরিলেশন। কারণ কি আলো আছে আর কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত মানে ফসফোরিলেশন, আর আলো থাকার কারণে ফটো ফসফোরিলেশন। এটা ক্লোরোফিল অণু, এই যে ক্লোরোফিল অণু আলোক রশ্মির ফোটন কণা শোষণ করে, এবং ফলে ফলে কি ক্লোরোফিল অণু আলোক রশ্মির ফোটন কণা শোষণ করে, ফলে ক্লোরোফিলে থাকা এডিপি, যে ক্লোরোফিলে থাকে যে এডিপি কি করে একটি অজৈব ফসফেট মানে কি ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে
ফটোফসফোরিলেশন প্রক্রিয়ায় এটিপি তৈরি করে। এইটুকু তো ক্লিয়ার বুঝে গেছেন। তারপরে দেখেন, পানি হঠাৎ কোনো কিছু যদি বিয়োজিত হওয়া, কোনো কিছু যদি বিয়োজিত হওয়া বোঝায়, সেটা হলো ফটো। বিয়োজিত হওয়া বোঝালে সেটা লাইসিস। বিয়োজিত হওয়া মানে কি, জীববিজ্ঞানে বিয়োজিত থাকলে সেটা লাইসিস। কার সাহায্যে বিয়োজিত হচ্ছে দেখেন, আলোর সাহায্যে। তাহলে আলো থাকলে কি হবে, ফটো। তাহলে এর নাম কি, ফটো লাইসিস। দেখেন, পানি বিয়োজিত হয়ে হাইড্রোজেন প্লাস অক্সিজেন আর ইলেকট্রন উৎপন্ন করে। তাহলে কি কি, তিনটা জিনিস, হাইড্রোজেন প্লাস অক্সিজেন আর কি ইলেকট্রন উৎপন্ন করে। তাহলে কয়টা জিনিস উৎপন্ন করে, তিনটা জিনিস। এটা সমতা করছে, 2 অণু হাইড্রোজেন প্লাস হাফ অণু অক্সিজেন আর 2 অণু ইলেকট্রন। তাহলে এর নাম কি, ফটোলাইসিস প্রক্রিয়া। দেখেন, সূর্যের আলো ও ক্লোরোফিলের সাহায্যে পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন ও ইলেকট্রন উৎপন্ন করে। এই প্রক্রিয়াকে কি বলা হয়, ফটোলাইসিস। ফটোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন ইলেকট্রন ক্লোরোফিলের এনএডিপি কে বিজারিত করে, বিজারিত থাকলে এটা এই যুক্ত হবে, এনএডিপি কে বিজারিত করে এনএডিপিএইচ টু তৈরি করে। মানে দুইবার বিজারিত হচ্ছে, একটা বলে এনএডিপিএইচ, আরেকবার বিজারিত হলে এনএডিপিএইচ টু। তাহলে এনএডিপি কে বিজারিত করে এনএডিপিএইচ টু তৈরি করে। তাহলে দেখেন, এই জায়গা হলো এনএডিপিএইচ টু তৈরি হলো, আর আগে তৈরি হলো কি, এটিপি। তাহলে তাহলে বলে না এইভাবে, আত্মিক শক্তি এটিপি ও এনএডিপিএইচ টু তৈরি হওয়ার মাধ্যমে আলোক পর্যায় সম্পন্ন হয়। এনএডিপিএইচ টু লেখাও যায়, আবার এনএডিপিএইচ প্লাস এইচ প্লাসও লেখা যায়, যা লিখবেন এই যে এনএডিপিএইচ প্লাস এইচ প্লাসও লেখা যায়। তাহলে আজকে আমরা এই পর্যন্তই। কালকে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে সালোক সংশ্লেষণ, আলোক নিরপেক্ষ পর্যায় বর্ণনা দেবো। তাহলে ভালো থাকেন।